সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরানো জরুরি, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস কিনতে পারবে রাজধানীর 10 লাখ পরিবার, জানালেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার পর সচিবালয় মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন। এদিকে সকালে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে 3 বাহিনীর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক চিঠিতে এ অভিনন্দন জানান ট্রাম্প। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক সম্মান এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। পর্যায়ক্রমে 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেক পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্তভাবে নির্দেশ পেয়েছি। আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই, ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই ফ্যামিলি কার্ড পাবেন। মেরুদণ্ড সোজা রেখে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি সব রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রেখে কাজ করা হবে বলে জানান তিনি। রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কার্যদিবসে ব্রিফিংয়ে একথা জানান তিনি। জানান, ভারতে অবস্থানরত মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চলমান থাকবে। বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে শীঘ্রই সরকার কাজ শুরু করবে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচিত সরকারকে বহির্বিশ্বের ভিন্ন চোখে দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতে চলবে সরকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মন্ত্রিসভার শপথ বর্জনের মধ্য দিয়ে আবারও সংসদীয় রাজনীতির জন্য শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে বিশ্লেষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আদালত এখতিয়ার বহির্ভূতভাবে হস্তক্ষেপ করেছে। নির্বাচন কমিশন প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও তারা শুধু ডাকপোস্টের ভূমিকা পালন করেছে। পরে সুজনের সমন্বয়ক দিলীপ কুমার বলেন, এবছরও বড় দুটি দল ও জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাম দলীয় জোট নির্বাচনে তেমন প্রভাব ফেলতে পারেনি। দিলীপ জানান, স্বল্প আয়ের প্রার্থী সংখ্যা বেড়েছে। নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা এই নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে
তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এছাড়া আওয়ামী লীগ সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ে কথা জানান ডক্টর দেবপ্রিয়। এ সময় নাগরিক প্ল্যাটফর্ম জানায়, নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলে উঠে এসেছে আলোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি আর্থিক খাতে নতুন সরকারকে সংযমী হওয়ার তাগিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বলেন, নতুন সরকারের প্রতিশ্রুতি দেওয়া ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থবছর করা ঠিক হবে না। কোনো জনতুষ্টিবাদী পদক্ষেপ নেওয়ার সুযোগ নাই। সরকারকে অবশ্যই, যেটাকে বলা হচ্ছে আমরা হার্ড বাজেট কনস্ট্রেইন্ট, অর্থাৎ আপনি কৃচ্ছতা না করেন কিন্তু সংযম দেখাতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় যদি কৃচ্ছতা না করেন, অন্তত সংযম না দেখান, তাহলে কিন্তু আগামী দিনে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি থেকে আরম্ভ করে অন্যান্য অসুবিধাগুলো খুবই পরিষ্কারভাবে হয়ে যাবে। শিক্ষা খাতে প্রশাসনিক দুর্নীতি ও ভর্তি বাণিজ্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিগত দিনে শিক্ষা খাতে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না, বাট পারমিসেবল যেটা, সেটা আমাদের যে ক্যামব্রিজ রয়েছে, ব্রিটিশ কাউন্সিল রয়েছে, সেগুলি পারমিসেবল, বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব। সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে বিএনপি সংস্কার ও গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, গণভোট বাতিল হলে বর্তমান সরকারেরও কোনো বৈধতা থাকবে না। বর্তমান মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক ও তারুণ্য নির্ভর নয় বলেও মত তার। ঋণখেলাপিদের মন্ত্রিত্ব দেওয়ার বিষয়েও কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম। বলেন, সরকারি দলের ৬২% সংসদ সদস্য ঋণ খেলাপি, যার পরিমাণ প্রায় ১৮,৮৬৮ কোটি টাকা। তারা কবে এবং কিভাবে এই ঋণ পরিশোধ করবে এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা প্রয়োজন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ড সরকারি দলের প্রশ্রয় হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ। জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, বিএনপি তার দায়িত্ব পালন করেনি। বিএনপি সংস্কারের বিরুদ্ধে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে, জনগণ সেটা বিচার করবে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাযোগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে, এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয়, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে বিশেষ বিমানে করে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। সাথে ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। এরপর কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের বিলাল এরদোয়ান বলেন, রোহিঙ্গা একটি মানবিক সংকট, তাদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্ব দিতে হবে বিশ্ব সম্প্রদায়কে। পরে তারা সড়ক পথে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির দেখতে যান। রোহিঙ্গাদের সাথে ইফতার করেন বিলাল ও ওজিল। Is obviously very crucial. We want people to be able to go back to their homes, which is their humanitarian right. আমরা মনে করি রোহিঙ্গা একটি মানবিক সংকট। আন্তর্জাতিক আইন শরণার্থীদের নিজ দেশে ফেরার ম্যান্ডেট দিয়েছে। Refugees to be able to go back to their homelands. রোজার শুরুতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোগ্য পণ্যের দাম। ইফতারে ব্যবহৃত বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। মাছ মাংসের দামও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে স্বস্তির খবর, পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি মুদি পণ্যের দাম।
স্থিতিশীল ছোলা ডালসহ চিনির দামও। যদিও আমদানি ব্যয় কমার পরও চাহিদা বেড়ে যাওয়ায় খেজুরের দাম কিছুটা বেড়েছে। প্রথাগত সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। এর মধ্যে বেগুন ১২০ থেকে ১৪০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা ও কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি। আকার ও জাত ভেদে প্রতি হালি লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এই সিজনটা লেবুর হলো ডাল সিজন থাকে, এমনিও দাম বেশি থাকে, এই হিসাবে দাম বেশি। ১২০ টাকা আলি, আর আবার কাগজ আছে ৬০ টাকা আলি। মাল আছে, চাহিদা বেশি, ব্যাপারীরাও বাড়াচ্ছে, কৃষকও বাড়াচ্ছে, আমাদেরও ৫-১০ টাকা বাড়তি বিক্রি করতেছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ আর সোনালী ৩০ টাকা বেড়ে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে যথাক্রমে ৮০০ ও ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে গিয়ে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম দেখেন আপনি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মরিচ থেকে আরম্ভ করে ধন্যবাদ থেকে আরম্ভ করে শসা, লেবু। বাজারে তো সব জিনিসের অ্যাভেলেবেলই পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরে কেন এরা দাম বাড়ায় আর কি করে আমরা এটা মাথায় ঢোকে না। সরকারকে আমরা বলতে চাই সবকিছু একটা নির্ধারিত করে দেখ রেট, শাক সবজি কাঁচা বাজার সবকিছু একটা নির্ধারিত করে দিলে তো এরকম ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। তবে সরবরাহ ঘাটতি না থাকায় স্থিতিশীল রয়েছে ছোলা ডাল ও চিনি সহ রমজান কেন্দ্রিক প্রায় সব ধরনের মুদিপণ্যের দাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় আড়তে গিয়ে পেঁয়াজ, খেজুর, ডাল, চিনি, ছোলা সহ বিভিন্ন পণ্যের দাম যাচাই করা হয়। কেউ কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেন জেলা প্রশাসক। রমজান মাস জুড়ে বাজার মনিটরিংয়ের কথা জানান তিনি। অভিযান শেষে খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক। এদিকে মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এ সময় কয়েক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। মাদারীপুরের ডাসার উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২০ জন। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের ২ যাত্রী নিহত হয়, আহত হয় ২০ জন। এদিকে গাজীপুরের জয়দেবপুর জংশনে মোবাইল ফোনে কথা বলে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে হাত ও পা কাটা পড়ে গুরুতর আহত হয়েছে পুলিশের এক এসআই। তার নাম মোহাম্মদ হাবিব। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইন্সে কর্মরত। নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের অভিযোগে ৬ জনকে আসামি করে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। বিচারক তদন্ত করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হাতিয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে বাদী হয়ে মামলা করেন। বাদীর আইনজীবী নোমান সিদ্দিক গত রাতে এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। পুলিশ জানায়, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে ১৩ ফেব্রুয়ারি রাতে আসামিরা অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীদের নিয়ে হাতিয়ার ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায়। এ সময় বাদীর বসতঘরে ঢুকে স্বামীসহ তাকে পিটিয়ে জখম করার পর সংঘবদ্ধ ধর্ষণ করে। ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। এতে বিপাকে পড়েছে ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দর ব্যবহারকারীরা। বিভিন্ন স্থানে চর, ডুবোচরে কার্গো জাহাজ আটকে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীদের অভিযোগ, পদ্মায় নাব্যতা সংকটে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। প্রমত্তা পদ্মার বিভিন্ন স্থান বিরানভূমিতে রূপ নিয়েছে। যেদিকে চোখ যায় শুধুই ধুধু বালুচর।
এজন্য শুষ্ক মৌসুমের কড়া বার্তা। স্থানীয়রা জানায় ফরিদপুরের বেশ কয়েকটি নদী বন্দর দিয়ে খাদ্য সামগ্রী, সিমেন্ট, বালুসহ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য বাজারজাত করা হয়। আর এসব পণ্য নৌযানের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফরিদপুরের নৌবন্দরে আসে। তবে শুষ্ক মৌসুমে পদ্মার নাব্যতা সংকটে যেখানে সেখানে জেগে ওঠা চর, ডুবোচরে আটকে পড়ছে এইসব নৌযান। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। নদীর পথে কোনো মালামাল কিচ্ছু আসতে পারতেছে না। আমার পার ডে 80 থেকে 90 হাজার টাকা লস। নব্য সংকটার কারণে বিগত 4-5 মাস যাবত এভাবে বন্ধ কার্যক্রম সিএনবি ঘাট নৌবন্দরের। জেলার সিএনবি ঘাট নৌবন্দরের তথ্য মতে বর্ষা মৌসুমে শুধুমাত্র এই বন্দর দিয়ে প্রায় 4 থেকে 5 কোটি টাকার পণ্য আমদানি রপ্তানি করা হয়। তবে শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটে এই আয় স্থবির হয়ে পড়ে। নদীতে পানি নাই, জাহাজ বলগেট আসতে পারছে না, মাল খালাস হচ্ছে না, আমরা কাজ করতে পারছি না। বিগত 2-3 মাস যাবত আমরা শত লোক বেকার হয়ে পড়েছি। নদী ভরে গেছে, নদী দ্রুত কাটতে হবে। যদি নদী না কাটে তাহলে আমরা কাজ করতে পারবো না। এদিকে পদ্মার বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর গতিপথ স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ কে জানানো হয়েছে বলছে জেলা প্রশাসক। ড্রেজিং এর কাজটি আমাদের বিআইডব্লিউটিএ করে। বিআইডব্লিউটিএ কে আমরা ইতিমধ্যে বলেছি এবং সেটা তাদের পরিকল্পনার অংশ হিসেবে, নিয়মিত কাজের অংশ হিসেবে তারা এটা করবে। পদ্মার নাব্য সংকট দূর করতে বিআইডব্লিউটিএ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। নওগাঁ 5 আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে নওগাঁ শহরের তাজের মোড়ে নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাব এবং এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জাহিদুল ইসলাম ধলু বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে নওগাঁ শহরকে একটি তিলোত্তমা শহরে রূপান্তর করা হবে। যানজট সমস্যা সহ সব সমস্যা দূর করে একটি আধুনিক শহরে গড়ে তোলা হবে। নির্বাচন শেষ, নতুন সরকারও গঠন হয়েছে, কিন্তু এখনও নগরীর সড়কে রয়ে গেছে প্রচারের ব্যানার, পোস্টার, বিলবোর্ডও। ভোট গ্রহণের পর অনেক প্রার্থী নিজ উদ্যোগে ব্যানার অপসারণের ঘোষণা দিলেও বাস্তবে তার প্রভাব পড়েনি। রাজধানী জুড়ে বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণ করতেও হিমশিম খাচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনের প্রায় 150 ঘন্টা পেরিয়েছে। জয় পরাজয়ের কারণ বিশ্লেষণও শেষ অনেকের, কিন্তু রাজধানীর সড়ক জুড়ে এখনও রয়ে গেছে দৃষ্টি দূষণ। সড়ক বিভাজক, বৈদ্যুতিক খুঁটি কিংবা সরকারি স্থাপনা এখনও দখলে নির্বাচনী পোস্টার, ব্যানারে। এবার পোস্টারে নিষেধাজ্ঞা দিয়েও সুফল মেলেনি। বেশিরভাগ সড়কে প্রার্থীদের রং বেরঙের পোস্টার ছিল চোখে পড়ার মতো। ঢাকার বেশিরভাগ মূল সড়ক থেকে ব্যানার অপসারণ করা হলেও অলিগলিতে অবস্থা এখনও নাজুক। অনেক বিজয়ী প্রার্থীরাও এক্ষেত্রে নিষ্ক্রিয় নির্বাচনের পর। শহরের এমন দৃষ্টি দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন থাকলেও তার কার্যকারিতা নেই। এমন বিপুল পরিমাণ নির্বাচনী বর্জ্য অপসারণে তাই চ্যালেঞ্জের মুখে সিটি কর্পোরেশন। পোস্টারের ব্যাপকতা ছিল অনেক বেশি, সো ওইটা থেকে ওভারকাম করার জন্য আমরা গত পরশুদিন থেকে আমরা রিলেন্টলেসলি কাজ শুরু করেছি। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আজকে পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 70 to 80% আমরা সরাতে সক্ষম হয়েছি। শুক্রবারের মধ্যে সকল ব্যানার, বিলবোর্ড সরানো হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী কালকের ভিতরে আমরা অলমোস্ট শতভাগ আমরা অপসারণ করতে সক্ষম হব। আমরা ওনাদের লিমিটেশনটা বুঝতে পারছি, ওনারাও কিন্তু ওরকমভাবে কনসেন্ট্রেট করতে পারেনি। বাট হাউএভার আমরা যেহেতু কাজটা শুরু করেছি, ইনশাল্লাহ আমরাই শেষ করছি, আর ওনাদেরকে আর আমরা এটা নিয়ে আর ইনভলভ করতে চাচ্ছি না আর কি। নির্বাচনের পর এখন পর্যন্ত ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক লাখ পোস্টার, ব্যানার অপসারণ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরানো জরুরি, মন্তব্য তুর্কি প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ানের। রমজানে কম দামে দুধ, ডিম, মাংস কিনতে পারবে 10 লাখ পরিবার, জানালেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।